ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি গ্রামারের একটি অত্যাবশ্যকীয় জিনিস, সেটা হলো কেস বা কারক। কেস কাকে বলে? কোনো বাক্যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক তাকেই বলে কারক বা ইংরেজিতে বলে কেস। তাহলে কেস কি বলে দিচ্ছে? কেস বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ড বা শব্দের যে সম্পর্ক তাকে বলে দিচ্ছে। কেস জেনারেলি তিন প্রকারের হতে পারে। একটা হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, দ্বিতীয় নম্বর হলো অবজেক্টিভ কেস, নাম্বার 3 হলো পজেসিভ কেস অর জেনিটিভ কেস। প্রথমে আমরা চলে আসি যে কেসে, সেটাকে বলা হয় নমিনেটিভ কেস। নমিনেটিভ শব্দটা এসছে জেনারেলি নাউন থেকে। তো নাউন বা প্রোনাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে বা কর্তা হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। নামটাই বলে দিচ্ছে সাবজেক্ট থেকে এসছে সাবজেক্টিভ কথাটা। তো দেখি নমিনেটিভ কেস কিভাবে কাজ করতে পারে, কি কি কাজ করতে পারে নমিনেটিভ কেস। রাম ডাজ দিস। রাম এটা করেছে। কে এটা করেছে? একটা জিনিস মনে রাখবে, বাংলাতে কে 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 কাজটি করছে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ইংরেজিতে হু, বা বাক্যে যে কাজটি করে তাকে তো সাবজেক্ট বলে। তো নাউন বা প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তখন জানবে যে সেটা কোন কেস, সেটা হলো নমিনেটিভ কেস। তাহলে রাম ডাজ দিস, এই বাক্যটাতে দেখো রাম এটা করে। কে করে? রাম করে। তাহলে এটা কোন কেস বলবো? এটা হচ্ছে নমিনেটিভ কেস। এখানে সাবজেক্ট রাম নামক নাউনটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কর্তা হিসেবে। বাক্যে যে কাজটি করে তাকে কর্তা বলে, তাই এটা নমিনেটিভ কেসে আছে। এখানে নাউন নমিনেটিভ কেস হিসেবে কাজ করেছে। রামটা নাম বোঝালে তো নাউন হয়। নেক্সট বাক্যটা লক্ষ্য করো, সি রোট ইট। সে এটা লিখেছে। তাহলে এখানে কে লিখেছে? সে লিখেছে। সেটা প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এখানে প্রোনাউনটা নমিনেটিভ কেস অনেক সময় প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। নেক্সট, দ্য রিচ। দ্য রিচ লিভ লাক্সুরিয়াসলি। দ্য রিচ, রিচ দেখো, রিচ তো ধনী, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ অনেক সময় কি হিসেবে কাজ করে? কর্তা হিসেবে কাজ করে বা নমিনেটিভ কেস হিসেবে কাজ করে। রিচ লিভ লাক্সুরিয়াসলি, ধনীরা বিলাস মুখর জীবনযাপন করে। কারা করে? ধনীরা করে। কাজটা কারা করছে? ধনীরা করছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ নমিনেটিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট নাম্বার 4 লক্ষ্য করো, টু আর্ড ইজ হিউম্যান। আর মানে ভুল করা, ই ডাবল আর, আর মানে ভুল করা। যেখান থেকে এসছে তার নাউন ফর্ম এরার, অ্যাডজেক্টিভ হলো এরোনিয়াস। টু আর্ড ইজ হিউম্যান, ভুল করা হচ্ছে মানুষের কাজ, মানুষের স্বভাব। তাহলে কি করা? এটা যখন আমরা ইনফিনিটিভ করাবো তখন আমরা ইনফিনিটিভ জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে আমরা একটা ক্লাস বানাবো। তো এখানে ইনফিনিটিভ হিসেবে কাজ করেছে। টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাকে বলা হয় টু ইনফিনিটিভ। তো এখানে টু আর কি করা? কি করা? ভুল করা মানুষের কাজ। তো টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, ভার্বের আগে আছে, সাবজেক্ট হিসেবে কাজ করেছে, তাও এটা নমিনেটিভ কেস। আ ম্যান অফ লেটার্স মেট হিম। ম্যান অফ লেটার্সটা কি? এটা হলো একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ নিয়ে তৈরি হয়েছে যার মধ্যে কোনো সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই। তাহলে একটা শিক্ষিত ব্যক্তি, ম্যান অফ লেটার্স মানে হলো একটা শিক্ষিত ব্যক্তি। একটা শিক্ষিত ব্যক্তি তার সাথে দেখা সাক্ষাৎ করেছিল। তাহলে ম্যান অফ লেটার্সটা হলো একটা ফ্রেজ যেটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। এবং এখানে আমরা কি বলবো? ম্যান অফ লেটার্সটা কিসে আছে? কোন কেসে আছে? এটা কেসে আছে নমিনেটিভ কেসে। যেমন বলো না, যে সেই কর্তা, যে সেই কর্তা। নেক্সট, সুইমিং ইজ নাইস হ্যাবিট। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট। সে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এটা হলো এক ধরনের নন ফাইনাইট ভার্ব। তো এটা জিরান্ট হিসেবে কাজ করেছে। জিরান্টটা সাবজেক্ট হিসেবে নমিনেটিভ কেস হিসেবে কাজ করেছে। সুইমিং, সুইমিংটা এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, কিন্তু তবুও সেটা কর্তা হিসেবে কাজ করেছে। তাহলে এটা জিরান্টটা নমিনেটিভ কেস হিসেবে কাজ করে অনেক সময়। নেক্সট দেখি
হোয়াট আই সে ইজ কারেক্ট, আমি যেটা বলি সেটা ঠিক। কোনটা ঠিক? হোয়াট আই সে। তাহলে হোয়াট আই সে, দেখো লক্ষ্য করো, এটা হলো একটা ক্লজ বা বাক্যাংশ, বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। বাক্যাংশটা কি হিসেবে কাজ করছে? ভার্বের আগে বসেছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাই এটা বলবো কোন কেসে আছে? আমরা বলতে পারি ইট ইজ ইন নমিনেটিভ কেস অর সাবজেক্টিভ কেস। দ্য বিল্ডিং অফ আ ব্রিজ, দায়ের পরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ, আগে দা পরে অফ, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা যদি নাউনের কাজ করে আগে দা পরে অফ হলে তখন তাকে ভার্বাল নাউন বলে। তো দ্য বিল্ডিং অফ আ ব্রিজ, দ্য বিল্ডিং অফ আ ব্রিজ এই পুরোটাই হচ্ছে ভার্বাল নাউন। এটা ভার্বাল নাউন কি হিসেবে কাজ করছে এখানে? দ্য বিল্ডিং অফ আ ব্রিজ, ভার্বাল নাউনটি সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা বলতে পারবো যে নমিনেটিভ কেস অনেক সময় কি হিসেবে কাজ করতে পারে? ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ ভার্বাল নাউন। নেক্সট আমরা চলে আসি অবজেক্টিভ কেসে। নামটাই বলে দিচ্ছে আমাদেরকে অবজেক্টিভ কেস, কর্ম। অবজেক্টের অ্যাডজেক্টিভ ফর্ম হলো অবজেক্টিভ। তো অবজেক্ট মানে কর্ম। অবজেক্ট, কর্ম, কর্ম কাকে বলে? আমরা জেনারেলি অবজেক্ট কাকে বলে বলেছিলাম যে ভার্বকে কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাবো তাকে বলা হয় অবজেক্ট, বা বাংলায় বলা হয় কর্ম। অবজেক্ট, অবজেক্ট ক্যান বি অফ টু টাইপস। অবজেক্ট দু ধরনের হতে পারে। অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অবজেক্ট দু ধরনের হতে পারে। একটা হলো ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। তো অবজেক্টিভ কেসও দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে অ্যাকিউজেটিভ কেস, আর একটা হলো ডেটিভ কেস। অ্যাকিউজেটিভ কেস কোনগুলো? যখন দেখব কোনো বস্তুবাচক নাউন, কোনো বস্তু, কোনো নাউনের দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, বস্তুবাচক নাউন যদি বাক্যের অবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো এটা কোন কেসে আছে? এটা হলো অবজেক্টিভ কেসের একটা ভাগ, সেটা হলো অ্যাকিউজেটিভ কেস। আর ডেটিভ কেস কাকে বলে? ডেটিভ কেস যদি কোনো ব্যক্তি বা কোনো অ্যানিমাল, ব্যক্তি বা অ্যানিমাল যদি কর্ম হিসেবে কাজ করে বা অবজেক্ট হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো অবজেক্টিভ কেসের একটা ভাগ, তখন তাকে বলবো ডেটিভ কেস। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। টেল মি আ স্টোরি, আমাকে একটি গল্প বলো। তাহলে এখানে লক্ষ্য করো, কাকে গল্প বলো? আমাকে গল্প বলো। কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ভার্বকে, তাকে বলে অবজেক্ট। কাকে, কাকে, কাকে মানে নিশ্চয়ই কোনো ব্যক্তিকে। তাহলে যে ব্যক্তি, কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি মানে কোনো নাউন বা কোনো প্রোনাউন যদি কি হিসেবে কাজ করে? অবজেক্ট হিসেবে কাজ করে। ব্যক্তিটা যখন অবজেক্ট হিসেবে কাজ করছে তখন তাকে আমরা কি বলতে পারবো? যে এটা হচ্ছে কোন কেস বলতো? এটা হচ্ছে ডেটিভ কেস। ডেটিভ কেসে অবজেক্টটা কি হিসেবে থাকে বলতো? আমি বলেছিলাম এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। ব্যক্তি কি হিসেবে কাজ করে? ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে। কিছু কিছু ভার্বের দুটো অবজেক্ট থাকে, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট, একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন গিভ, টেল ইত্যাদি। গিভ মি আ পেন যদি বলতাম সেই একই রকমই হতো। টিচ মি আ লেসন। আ স্টোরি, আমাকে কি বলো? আমাকে কি বলো বাংলায় কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমরা? তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? বস্তুর, বস্তুর পাওয়া যায়। বা ইংরেজিতে হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বস্তুর। তাহলে সেটা বুঝতে পারবো আমরা নাউন বা প্রোনাউন যদি অবজেক্ট হিসেবে কাজ করে। এখানে তো আমাকে কি বলো এটাও একটি অবজেক্ট যেরকম, আর টেল মি, টেল আ স্টোরি, গল্প বলো, কাকে গল্প বলো, হুম বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে তো অবজেক্ট বলে। তো সেটা হচ্ছে যে ইনডাইরেক্ট অবজেক্ট। এই মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এটা কোন কেসে আছে? এটা ডেটিভ কেসে আছে। ব্যক্তি বোঝাচ্ছে বা কোনো অ্যানিমাল বোঝাচ্ছে, ব্যক্তি বোঝাচ্ছে। আর এটা একটি গল্প। আমাকে কি বলো, হোয়াট দি বা কি দি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে একটি বস্তু। তাই এটি কোন কেস? এটি হলো অ্যাকিউজেটিভ কেস, অবজেক্টিভ কেসের একটি ভাগ। এটি কোন অবজেক্ট? এটি হলো ডাইরেক্ট অবজেক্ট।
তাহলে দেখে নি অবজেক্টিভ কেস কি কি ভাবে কাজ করতে পারে। অবজেক্টিভ কেস, হি কল্ড রাম, সে ডাকলো রামকে। সে কাকে ডাকলো? রামকে। তাহলে এখানে রামটা হলো অবজেক্ট, রামটা মানে নাউনটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করলো, তাহলে অবজেক্টিভ কেস নাউন হতে পারে। হি কল্ড হিম, এই বাক্যটাকে দেখো হিম, তাহলে অবজেক্টিভ কেস কোন ব্যক্তির বদলে বসেছে, তার মানে প্রোনাউনও হতে পারে। কাকে ডাকো, কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে তো তাকেই জানবো যে সেটা হচ্ছে অবজেক্ট, বা অবজেক্টিভ কেসও এরকম পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সি হেটস দ্য রিচ, সে কাদেরকে ঘৃণা করে? সে বড় লোকদেরকে ঘৃণা করে, সে ধনীদেরকে ঘৃণা করে। কাদেরকে ঘৃণা করে? ধনীদেরকে। তাহলে দ্য রিচ অ্যাডজেক্টিভ অবজেক্টিভ কেস হিসেবে কি করছে? কাজ করছে। অবজেক্টিভ কেস কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। আই ওয়ান্ট টু রিল্যাক্স, আমি রিল্যাক্স করতে চাই। আমি কি করতে চাই? আমি রিল্যাক্স করতে চাই। আই ওয়ান্ট টু রিল্যাক্স, তাহলে টু রিল্যাক্স, টু যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হয়। তাহলে অনেক সময় অবজেক্টিভ কেস কি হিসেবে কাজ করতে পারে? ইট ক্যান অ্যাক্ট, ইট ক্যান ফাংশন অ্যাজ অ্যান ইনফিনিটিভ আর টু ইনফিনিটিভ। আই মেট আ ম্যান অফ লেটার, আমি সাক্ষাৎ করেছিলাম একটা পড়াশুনো জানা লোকের সাথে। তাহলে ম্যান অফ লেটার্স একটা ফ্রেজ, একটা শব্দগুচ্ছ। তাহলে আমি কার সাথে দেখা করেছিলাম, কি বা কাকে বা কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্টিভ কেসের উত্তর পাওয়া যায়। তাহলে ম্যান অফ লেটারটা এখানে অবজেক্ট মানে অবজেক্টিভ কেস হিসেবে কাজ করছে, একটা ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে অবজেক্টিভ কেস। নেক্সট দেখে নেব, হি নোজ হাউ সি সলভ দিস, সে জানে কিভাবে সে এটা সমাধান করেছিল। সে জানে কিভাবে সে এটা সমাধান করেছিল। তাহলে সে কি জানে কিভাবে সে এটা সমাধান করেছিল, তাহলে এটা হচ্ছে ক্লজ। এটা কি একটা একটা ক্লজ, বাক্যাংশ। তাহলে এখানে ক্লজ কি হিসেবে কাজ করছে? ক্লজ অবজেক্টিভ কেস হিসেবে কাজ করছে। কারণ সে কি জানে, এটা তো অবজেক্ট, কিন্তু অবজেক্ট তো একটা ওয়ার্ড নয়, এটা একটা শব্দগুচ্ছ, যার মধ্যে শব্দগুচ্ছ নয়, বাক্যাংশ, যার মধ্যে সাবজেক্ট রয়েছে এবং ফাইনাইট ভার্ব রয়েছে। নেক্সট দেখবো, আই লাইক দ্য প্লেইং অফ টেনিস, আমি টেনিস খেলাটা পছন্দ করি। আমি কি পছন্দ করি? দ্য প্লেইং অফ টেনিস, মূল ভার্বের সাথে আইএনজি, আগে দা পরে অফ, সেটা হচ্ছে ভার্বাল নাউন বললাম। তাহলে অবজেক্টিভ কেস অনেক সময় কি হিসেবে কাজ করতে পারে? ভার্বাল নাউন হিসেবেও থাকতে পারে। নেক্সট যে কেসটাতে আমরা চলে আসবো সেটা হচ্ছে পজেসিভ কেস বা জেনেটিভ কেস। পজেসিভ শব্দটা তোমরা তো শুনেছো, পজেস থেকে এসছে। পজেস কথার অর্থ হলো অধিকার করা, যার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পজেসিভ, নাউন ফর্ম হলো পজেশন। তাহলে যে কেসের দ্বারা কোনো কিছু অধিকার করা বোঝাবে, নাউন বা প্রোনাউনের দ্বারা যদি কোনো অধিকার করা বোঝায় তাকে বলা হয় পজেসিভ কেস বা জেনেটিভ কেস, অধিকারবাচক। তাই তো? অধিকারবাচক একটা জিনিস এখানে খেয়াল করার মতো, যে পার্সোনাল প্রোনাউন যেগুলো হয় না, পার্সোনাল প্রোনাউন যেগুলো হয়, যেমন ইয়োর্স, তাই তো? ইয়োর্স একটা পার্সোনাল প্রোনাউন। আমরা যখন লেটার লিখি তখন নিচে লিখি ইয়োর্স ফেইথফুলি। আমরা একটা অনেকে ভুল লিখি, অনেকে লিখি ইয়োর্স ফেইথফুলি, ইয়োর অ্যাপোস্ট্রফি এস ফেইথফুলি লিখি, তাই তো? এটা বিরাট বড় ভুল, কারণ ইয়োর্সটা হলো পার্সোনাল প্রোনাউন, ইয়োর্স এসটা নয়, এবং পার্সোনাল প্রোনাউন কখনোই, পার্সোনাল প্রোনাউন কখনোই তারপরে কি নেয় না, তারপরে কোনো অ্যাপোস্ট্রফি নেয় না। তাহলে ইয়োর্স হবে না, ইয়োর্স হবে, এই জন্যই। তো পজিটিভ কেস বা জেনেটিভ কেস অনেক সময় লক্ষ্য করি যে নাউন বা প্রোনাউনের দ্বারা কোনো কিছু অধিকার করা বোঝাবে, অধিকার করা বোঝালে তখন তাকে বলা হয় পজিটিভ বা জেনেটিভ কেস। পজিটিভ কেসের আরেক নাম হচ্ছে জেনেটিভ কেস। তো পজিটিভ কেসের সাথে জেনেটিভ কেসের পার্থক্য কিছু আছে। পজিটিভ কেসে জেনারেলি ব্যক্তির কোনো অধিকার বোঝাবে, ব্যক্তির বা কোনো অ্যানিমেলের কোনো অধিকার বোঝাবে, আর জেনেটিভ কেসে বাকি অন্য সব বোঝাবে। তো এখানে আমরা যদি কোনো বলি রামের পেন, তাহলে রামের পেন কি লিখবো আমরা? তাহলে রাম অ্যাপোস্ট্রফি এস, রাম অ্যাপোস্ট্রফি এস, রামস পেন। তাহলে ব্যক্তির পরে ব্যক্তির অধিকার বোঝাতে
পেনটি রামের অধিকারী আছে, তাহলে রামের পেন, তাহলে আমরা রামের পেন এখানে কোন কেস ব্যবহার করব? পজিটিভ কেস বা জেনেটিভ কেস। পজিটিভ কেস মানে অ্যাপোস্ট্রফি হবে সেখানে, তাহলে রামের পেন মানে রামের পরে অ্যাপোস্ট্রফি এস, তাই তো, সিঙ্গুলার, এটা নাউন, রামস পেন। এরপর আমরা যদি বলি এটা হচ্ছে ছেলেদের কলেজ, তাহলে ছেলেরা মানে প্লুরাল, বয়েজটা তো প্লুরাল, তাহলে ছেলেদের কলেজ মানে কি বয়েজ স্কুল বা বয়েজ কলেজ হবে না, তখন কি হবে? এই এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে। তাহলে যদি প্লুরালের যদি কোনো প্লুরাল এস দিয়ে শেষ হয়, কোনো প্লুরাল যদি এস দিয়ে শেষ হয়, যেমন বয় বয়েজ, তাই তো, তো প্লুরালটা এস দিয়ে শেষ হচ্ছে, তার যদি পজেসিভ ফর্ম করি আমরা, তাহলে সেক্ষেত্রে এস এর আগে অ্যাপোস্ট্রফিটা নয়, এস এর পরে অ্যাপোস্ট্রফিটা হবে, তাই তো, মানে অনেকের বোঝাচ্ছে ছেলেদের। কিছু কিছু নাউন অনেক সময় এস দিয়ে শেষ হয়, কিছু কিছু নাউন এস দিয়ে শেষ হয়, যেমন কিডস। কিডস হলো একজন ইংরেজি কবির নাম, তোমরা হয়তো শুনে থাকবে, কিডস, মোজেস। তো এই তো এস দিয়ে শেষ হচ্ছে, এটা তো একটাই নাম, কিন্তু এস এর আগে অ্যাপোস্ট্রফি হবে না, এখানে এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে। যেগুলো যে নাউনগুলোর শেষে, নামগুলো শেষে এস থাকে না, জন কিডস, কিডসের, তো তাদের প্লুরাল করার, তাদের প্লুরাল নয়, তাদের অ্যাপোস্ট্রফি করার সময় এখানে কিডসের পোয়েম বোঝাচ্ছে, পোয়েম, সব পোয়েট্রি লিখেছে, পোয়েম হতো, কিডসের পোয়েম, তাহলে এস এর পরে অ্যাপোস্ট্রফি। অনেক সময় কি হয়, প্লুরালের পরে যে সমস্ত নাউনগুলো এস দিয়ে বা ইএস দিয়ে শেষ হয় না, এস দিয়ে শেষ হয় না, যাদের প্লুরাল করার সময় এস থাকে না শেষে, যেমন পিপল, পিপলটা তো প্লুরাল, তাদের লোকেদের চয়েস, তাহলে লোকেদের চয়েস, তখন কি করতে হবে? তখন অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি করি আমরা? অধিকার বাচক বা পজেসিভ কেস করে দিই, পিপলস চয়েস, পিপল অ্যাপোস্ট্রফি এস চয়েস। এই যে আমি যদি বলি রামের কলম, এক বচন তো, রামের কলম, রামটা তো এক বচন, তখন বলছি রাম অ্যাপোস্ট্রফি এস। ওইটাকে আমরা আবার অন্যভাবে বলতে পারি, আগে দা, তারপরে অবজেক্টই, তারপরে অফ, তারপরে নামটা। রামস পেনটাকে আমরা বলতে পারি দ্য পেন অফ রাম। নেক্সট আমরা চলে আসি কিছু কম্পাউন্ড নাউন, কিছু কম্পাউন্ড নাউন, যেমন ফাদার ইন ল। ফাদার ইন লটা তো কম্পাউন্ড নাউন। ফাদার ইন ল একাধিক জিনিস নিয়ে তৈরি হয়েছে, একটাই নাউন বোঝাচ্ছে, যৌগিক। তো ফাদার ইন ল, ফাদার ইন ল এর প্রপার্টি, সম্পত্তি, তখন আমি কিভাবে বলবো? ফাদার ইন লজ, তখন এই প্রথমটার পরে নয়, শেষের, শেষ অংশটার পরে অ্যাপোস্ট্রফি যোগ হয়ে পজিটিভ কেসে পরিণত করা হয়। ফাদার ইন লজ প্রপার্টি, ফাদার্স ইন লজ প্রপার্টি নয়, বুঝেছো? নেক্সট, কোন বস্তু, কোন বস্তুর পজিটিভ ফর্ম হয় না, প্রথমে দা লিখতে হয়, তারপর সেই বস্তুটির কি জিনিস সেটা লিখতে হয়, যার অধিকারে আছে, তারপরে অফ, তারপরে বস্তুটি। যেমন টেবিলের পা বা চেয়ারের পা, তখন টেবিলস লেগস বা চেয়ার্স লেগস বলা হয় না, দ্য লেগস অফ আ টেবিল, দ্য লেগস অফ আ চেয়ার। এরপর যদি যৌথ নাউন, যৌথ নাউন মানে এখানে বলছি রাম এবং শীতলের বাবা। রাম এবং শীতলের বাবা যখন বলছি, তখন রাম এবং শীতলের বাবা, তখন রামস এন্ড শীতলস ফাদার হবে কি? তখন কি করতে হয়, একাধিক নাউনকে যদি অ্যান্ড দ্বারা যুক্ত করা থাকে, তখন তাদের পজিটিভ ফর্ম করার সময় কি করতে হয় আমরা? তাহলে রাম এবং শীতলের বাবা মানে রাম, বাবাটা হচ্ছে রাম এবং শীতলের প্রপার্টি, তাহলে রাম অ্যাপোস্ট্রফি এস, রামস এন্ড শীতলস ফাদার হবে কি? না, তখন সেক্ষেত্রে এই দ্বিতীয় যে নাউনটি বসে সেটার পরে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস হয়, রাম এন্ড শীতলস ফাদার। কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোন সময়, কোন দূরত্ব, কোন ওজন, সময়, দূরত্ব এবং ওজন কে যদি অ্যাপোস্ট্রফির রূপে নিয়ে আসা যায়, যদি তাদের অধিকার বোঝায়, তাহলে কিভাবে আমরা ওই অ্যাপোস্ট্রফি গুলো দেবো? সেক্ষেত্রে যদি বলি আমরা 1 বছরের ইন্স্যুরেন্স, তখন সেক্ষেত্রে কি করতে হয়? 1 ইয়ার্স ইন্স্যুরেন্স, 1 ইয়ার্স অ্যাপোস্ট্রফি এস দেওয়া যায়, 1 ইয়ার্স ইন্স্যুরেন্স, 1 বছরের ইন্স্যুরেন্স।
কিন্তু আমি যদি বলি দুদিনের লিভ, 2 days লিভ, তখন প্লুরাল হলে সেই নিয়মটা আবার ফলো করতে হবে। তখন প্লুরাল হলে, প্লুরালে যদি এস থাকে তাহলে এস এর পরে অ্যাপোস্ট্রফি হয়, 2 days লিভ, তাই তো? দুদিনের ছুটি, আমি একটা এইচএম পিচিপ লিখছি, দুদিনের ছুটি মঞ্জুর করুন, 2 days লিভ। মাইলস উইক, ওয়াক, 1 মাইলের হাঁটা, মাইলস উইক অ্যাপোস্ট্রফি এস। আর টনস ওয়েট, এভাবে কি করা যায়, জেনেটিভ কেসে পরিণত করা যায়। এই 3 ধরনের কেস তোমরা দেখলে, একটা হচ্ছে নমিনেটিভ কেস, একটা হচ্ছে যে নাউন বোঝালে, নাউন যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট হিসেবে কাজ করলে তখন হচ্ছে নমিনেটিভ কেস, অবজেক্ট হিসেবে কাজ করলে অবজেক্টিভ কেস, অধিকার বাচক বোঝালে তখন হচ্ছে পজিটিভ কেস বা জেনেটিভ কেস। তো পজিটিভ কেসে সবসময় যে অ্যাপোস্ট্রফি থাকতে হবে এমন তো কোনো মানে নেই। এখানে একটা উদাহরণস্বরূপ দেখালাম, দ্য লেগস অফ টেবিল। তো এই 3টি কেস ছাড়াও আরেক ধরনের কেস রয়েছে, সেটা হলো ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস কাকে বলে? যখন কোনো নাউন বা প্রোনাউন কে যদি উদ্দেশ্য করে বলা হয়, পার্টিকুলারলি নাউন বা প্রোনাউনকে যদি উদ্দেশ্য করে বলা হয়, তখন যে কেস হয়, যে কারক হয়, তাকে বলা হয় ভোকেটিভ কেস, সম্বোধনবাচক ভোকেটিভ কেস। যেমন রাম, এখানে এসো, রাম কাম হিয়ার। তাহলে এখানে রামটা তো একটা নাউন, কিন্তু রামকে সম্বোধন করা হচ্ছে, তাহলে এটাও কিন্তু এক ধরনের নমিনেটিভ কেস। ভোকেটিভ কেস ইজ আ কাইন্ড অফ নমিনেটিভ কেস। তো নাউন বা প্রোনাউন যদি সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়, কাউকে যদি সম্বোধন বা অ্যাড্রেস করা হয়, তখন তাকে বলা হয় ভোকেটিভ কেস। যেমন গুড নাইট মাদার, তাই তো? এখানে সম্বোধন করা হচ্ছে, তাই এটা হলো ভোকেটিভ কেস। তাহলে আমরা নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস বা জেনেটিভ কেস এবং ভোকেটিভ কেস সম্বন্ধে আইডিয়া আশা রাখছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।